অগ্নিঝরা মার্চে এখানে দাঁড়িয়ে বলতে চাই, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। আমরা কি দেখলাম? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মতো বিভীষিকাময় বাংলাদেশ জাতি দেখেছে, বিশ্ব দেখেছে। তার থেকেও বেশি বিভীষিকাময় বাংলাদেশ আমরা দেখলাম ২০২৪ সালের। কোটা আন্দোলনের নামে, তথাকথিত কোটা আন্দোলনের নামে জঙ্গি আক্রমণ দেখলাম এই বাংলাদেশে। আমরা দেখেছি নির্মমতা, বর্বরতা, নরপিশাচদের। এই বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ করার কারণে ৭১-এর পক্ষের শক্তি যেখানে এই বাংলাদেশে সবসময় জাগ্রত থাকে, তো সেই বাংলাদেশে শুধু আওয়ামী লীগ করার কারণে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কতটা নির্মমতা, খুন, মব। আমি এই বিষয়টা ফিরবো কানে, যে এটা নিয়ে আমার একটি আলাদা প্রশ্ন রয়েছে। আমি তো আপনার আন্দোলন সংগ্রাম প্রোগ্রামগুলোর ব্যাপারে একটু ধারণা চাচ্ছি। একটু যাচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি ২০২৪ সালে এসে আরেকটা বর্বর এবং বিভীষিকাময় অধ্যায় তৈরি হলো, যেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে এবং উন্নয়নের সমৃদ্ধির সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে কিভাবে উৎখাত করা হলো। সেই থেকে ৫ই আগস্টের পর থেকে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে না আসবে, না ফিরবে, ঐতিহাসিক প্রত্যাবর্তন না ঘটবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ যুব মহিলা লীগের নারী নেত্রীরা আমরা রাজপথে থাকব। সেই ধারাবাহিকতায় ৫ই আগস্টের পরে ১৫ই আগস্ট, নুরুশন দিবস এবং ডিসেম্বরের ১৩ তারিখে আপনারা দেখেছেন জয় বাংলা বন্ধের প্রতিবাদে সাবেক এবং বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তখনকার সবচেয়ে বড় মিছিলটি আমরা দিয়েছিলাম, যেখান থেকে আমাদের অনেক ছাত্রলীগের সাবেক নেত্রীরা গ্রেপ্তার হয়েছে। বেঞ্জিন নিশি, নদী, আমাদের রিভা, আমাদের মাহবুব সহ অনেকেই গ্রেপ্তার হয়েছে, এখনো তারা জেলের অন্ধকার প্রকোষ্ঠে রয়েছে। এবং আপনারা দেখেছেন এই ষড়যন্ত্রকারী, এই মব রাজা এবং ধর্ষকদের পাহারাদার জঙ্গি ইউনূসের বিরুদ্ধে আমরা মার্চের ১০ তারিখে যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ে ঝাড়ু মিছিল দিয়েছি। আপনারা দেখেছেন জয় বাংলা বন্ধের প্রতিবাদে আমাদের নারী নেত্রীদের নিয়ে আমরা দেয়াল লিখন থেকে শুরু করে সারা বাংলাদেশের দেয়াল লিখনের জন্য উপকরণাদি আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। আপনারা দেখেছেন ৫ই আগস্টের পরে পর্যায়ক্রমে আমরা একটার পর একটা সফল প্রোগ্রাম করেছি। আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের এক ঝাঁক সাহসী প্রীতিলতাদের নিয়ে আমরা রাজপথে ছিলাম। ইতিমধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেছেন ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের ৩ পার্টি অফিস, যেখানে ১৮ মাস পর্যন্ত আমাদের দলীয় কোনো নেতাকর্মী যেতে পারে নাই মবের ভয়ে, যেখানে সারাক্ষণ ছাত্রদল এবং ৭১-এর পরাজিত শক্তিরা পাহারা দিয়ে রাখে, কখন আমাদের দলীয় নেতাকর্মী ওখানে যায় তাদের সাথে মব করবে, হত্যা করবে, খুন গুমের রাজনীতি তারা সবসময় বিশ্বাস করে। সেখানে আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের এক ঝাঁক নারী নেত্রীকে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার ৩ কার্যালয়ে পতাকা উত্তোলন করেছি, বঙ্গবন্ধুর ছবি রেখে আমরা জয় বাংলা স্লোগান দিয়েছি, ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। ওই দিন ধানমন্ডি ৩ রাজপথ আমরা উত্তপ্ত করেছি জয় বাংলা স্লোগানে। আপনারা দেখেছেন ২৪-এর তারা হচ্ছে কোটা আন্দোলনের এই ষড়যন্ত্র আন্দোলনের যাকে হচ্ছে তারা জনক মনে করে, তাদের জাতির জনক মনে করে, সে আবু সাইদের মুখে আমি কালি স্প্রে করেছি। কারণ আমার মনে হয়েছে তার গ্রাফিতি বাংলাদেশের এই উন্নয়ন সমৃদ্ধির এবং স্বাধীন এই বাংলাদেশে জঙ্গিদের এই গ্রাফিতি আমাদেরকে অসম্মানিত করে, আমাদের বুকে রক্তক্ষরণ হয়। তাই জঙ্গি আবু সাইদের গ্রাফিতিতে আমরা কালো স্প্রে মেরেছি। এটা বাংলাদেশ যুব মহিলা লীগের একটা কার্যক্রম, সেটা আমি করেছিলাম। আপনারা দেখেছেন ২৬শে মার্চে আমরা মহান স্বাধীনতা দিবসে এক ঝাঁক নারী নেত্রীরা বঙ্গবন্ধুর ছবিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি, জয় বাংলা স্লোগান ধরেছি। আমাদের আসলে রাজপথে এই সময়ে, এই ক্রান্তিকালে দল এবং দেশের এই বিপর্যয়ের সময়ে কাজ করাটা আমাদের পথ মসৃণ না।
রাজনৈতিক পথটা আমাদের মসৃণ না। আমরা জানি যে কোনো সময় আমাদের উপরে মব হতে পারে, আমাদেরকে গ্রেপ্তার করতে পারে। এমনকি আমরা জানি যে কোনো সময় আমরা ঘর থেকে বের হচ্ছি প্রোগ্রাম করতে, জননেত্রী শেখ হাসিনাকে দেশে আনার, আমরা যে প্রোগ্রাম করব ওইখানে জয় বাংলা স্লোগান দিব, আমরা জানি যে কতক্ষণ পরে আমরা বাসাতে নাও ফিরতে পারি। আমরা মৃত্যু নিশ্চিত জেনেও, মব জেল জুলুম জেনেও আমরা রাজপথে জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে সসম্মানে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগকে যেন রাজপথে উত্তপ্ত রাজপথে জয় বাংলা স্লোগানে মুখরিত করতে পারে এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতাকর্মী যেন আমাদের দেখে উদ্বুদ্ধ হতে পারে, বুকে সাহস নিয়ে রাজপথে নামতে পারে। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আসলে এই সময়ে এসে মনে হয়েছে জননেত্রী শেখ হাসিনার জন্য। আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি একটু একটা প্রশ্ন সঙ্গে যুক্ত করতে চাই আপনাকে। সেটা হচ্ছে গিয়ে এই যে এতগুলো কর্মসূচি বাস্তবায়ন করেছেন, এবং আমি শুরুতেই বললাম যে আমাদের শ্রদ্ধেয় মতিয়া চৌধুরী বা সাজেদা চৌধুরী তাদের যে লড়াই, সেই লড়াইয়ের জায়গাগুলোতে মানে বর্তমানে যাদেরকে আমরা দেখছি সেই ধারাবাহিকতা রক্ষা করতে, তার মধ্যে আপনারা রয়েছেন। তো আমি একটু জানতে চাই যে আপনি যে কর্মসূচিগুলোর কথা বললেন, আপনি কি আমাকে একটু ধারণা দেবেন যে আপনাদের সংগঠনের থেকে কি পরিমাণ মানে কর্মীরা গ্রেপ্তার হয়েছে বা কোনো ধরনের মবের শিকার হয়েছে, মানে যতটুকু আপনার এই মুহূর্তে জানা আছে, যদি একটু ধারণা দেন আমাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি হয়তো জানেন 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যত নারী নেত্রীরা গ্রেপ্তার হয়েছে আপনারা দেখেছেন, তার 85% বাংলাদেশ যুব মহিলা লীগের নারী নেত্রীরা গ্রেপ্তার হয়েছে। একদম আপনাকে নিশ্চিত করে বলতে পারি 80 থেকে 85% বাংলাদেশ যুব মহিলা লীগের নারী নেত্রীরা গ্রেপ্তার হয়েছে। এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের বোনরা একটি এপ্রিলের 4 তারিখে একটি মিছিল দিয়েছিল, ওইখান থেকে আমাদের প্রায় 7 থেকে 8 জন নারী নেত্রী গ্রেপ্তার হয় এবং এখনো আমাদের 3-4 জন নারী নেত্রী যুব মহিলা লীগের জেলের অন্ধকার প্রকোষ্ঠে আছে, যারা কেন্দ্রীয় কমিটির একটা মিছিল থেকে যারা গ্রেপ্তার হয়েছিল। আপনি দেখেছেন আমাদের এক ছোট বোন লাবণী চৌধুরী কিভাবে মবে শিকার হয়েছিল 27 নম্বরের রমজানে আমাদের একটা মিছিল থেকে। তো যুব মহিলা লীগের নারী নেত্রীদের উপরেই বিশেষ করে মব এবং গ্রেপ্তার জেল জুলুম যা দেখা যাচ্ছে তাদের উপরেই ম্যাক্সিমামটাই হচ্ছে, কারণ যেহেতু যুব মহিলা লীগ তারুণ্যের একটা দৃঢ় একটা মনোবল নিয়ে তারা রাজপথে নেমে যায়, তো তাদের রাজপথে নামাটাকে কেন্দ্র করে তাদের ষড়যন্ত্রকারীদের একটা ভয় সবসময় মনের মধ্যে বিরাজ করে। যুব মহিলা লীগ যদি রাজপথে নেমে যায়, কারণ সবাই জানে এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগকে সকল ক্রান্তিকালে যুব মহিলা লীগ কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে এনেছে, তাদের এখানেই একটা ভয় যে যুব মহিলা লীগ বরাবরের মতোই রাজপথ আন্দোলন সংগ্রামে বিশ্বাস করে। এখন যদি যুব মহিলা লীগকে কোনোভাবে খুনটাসা করা যায়, জেল জুলুম খাটানো যায়, তাহলে যুব মহিলা লীগ হয়তো ভয় পেয়ে থমকে যাবে। বাট ওনারা এতটুকু যেন শিওর থাকে, বাংলাদেশ যুব মহিলা লীগ নামটাই হচ্ছে রাজপথ থেকে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা রাজপথ থেকে লড়াকু সৈনিকদেরকে, সাবেক ছাত্রলীগের লড়াকু সৈনিকদেরকে নিয়েই 2002 সালে বাংলাদেশ যুব মহিলা লীগ নামক সংগঠনটি প্রতিষ্ঠিত করে। সেখানে যুব মহিলা লীগের নারী নেত্রীরা অলওয়েজ রাজপথে থাকবে। জননেত্রী শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে না আসবে আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমাদেরকে জেল জুলুম মব এগুলা দিয়ে আসলে দমিয়ে রাখা যাবে না। তো আপনাকে এতটুকু শেয়ার করতে পারি, বাংলাদেশ যুব মহিলা লীগের নেত্রীরা এই পর্যন্ত যারা জেল জুলুম অত্যাচারে নিপীড়িত নির্যাতিত হয়েছে, আমাদের আসলে আমরা চাই কি যে দলের সিনিয়র পর্যায়ের নেতাকর্মীরা আমাদের খোঁজ খবর রাখুক, কারণ ছাত্রলীগ এবং যুব মহিলা লীগ আমি যদি বলি সবচাইতে অবহেলিত সংগঠন। কারণ আপনার কাছ থেকে একটা ব্যাপার, সাংগঠনিক যে প্রশ্নটা করছি, মানে তখন বলছিলাম আপনাকে থামাচ্ছিলাম আমি, এই যে 5ই আগস্টের পর থেকে আপনারা যেই রাস্তায় সংগ্রামগুলো করছেন, যদি আমি তৃণমূলের একজন প্রতিনিধি হিসেবে আপনার কাছে জানতে চাই যে এখানে চেইন অফ কমান্ডটা কিভাবে কাজ করছে, এবং আমাদের যারা আপনাদের নেতা যারা ছিলেন, যদি আমি এইভাবে বলি, আসলে সেই জায়গা থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন, যোগাযোগ কতটুকু রয়েছে, তৃণমূলের বিপদে আপদে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, যারা জেলে রয়েছেন তাদের কি বলে মামলার খরচ, কিংবা যারা এই মুহূর্তে রাস্তায় আন্দোলন সংগ্রাম করছে তাদের পাশে কতটা পাচ্ছেন মানে নেতৃস্থানীয় মানুষদেরকে? আসলে আমরা 5ই আগস্টের পর থেকে একটা জিনিসই মাথায় নিয়ে রাজপথে নেমেছি যে জননেত্রী শেখ হাসিনা যেখানে বাংলার মাটিতে নেই, সেখানে আমাদের কোনো পদ পদবি নেই,
আমাদের সবাই আমরা এখন কর্মী হিসেবে কাজ করি, কারো নির্দেশনা বা এরকম চেইন অফ কমান্ড যেটা বলছেন, আসলে নির্দেশনার উপেক্ষা না করে আমরা রাজপথে আছি। তারপরে আমাদের সংগঠন থেকে যোগাযোগ অনেকের সাথে হয়, আবার অনেকের সাথে হচ্ছেও না। অনেকে আসলে নিরাপদ দূরত্বে আছে, কর্মীদের সাথে তেমন যে যোগাযোগ করছে সেটাও বলবো না। আবার আমাদের সংগঠনের প্রধানদের বিষয় যদি আসে, তাহলে বলবো যে যোগাযোগ হচ্ছে, তবে আমরা প্রত্যাশিত যোগাযোগ যদি বলি সেটা হচ্ছে না। তারপরেও যোগাযোগ ওনারা করে, আর আমাদের প্রোগ্রামের বিষয়গুলি আমাদের জায়গা থেকে, যেহেতু এখানে আসলে সংগঠনের যদি চিন্তা করতে হয় তাহলে আমাদের কনসার্ন করেই কাজ করতে হয়। তো আমরা চেষ্টা করি যে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে কনসার্ন করে আমরা প্রোগ্রাম করতে। শতভাগ সহযোগিতা না পেলেও আমরা আমাদের মোটামুটি একটা সংযোগ থাকে। আমরা আপনার এই প্রোগ্রাম থেকে প্রত্যাশা করব যে আমাদের নেতাকর্মী যারা জেলে আছে বা এমনিতে যারা আমরা কাজ করছি রাজপথে, আমাদের জীবন বাজি রেখে আমরা এই সময়ে কাজ করছি, আমাদেরকে সহযোগিতা না করুক শতভাগ, আমাদের জন্য শতভাগ কাজ না করুক, বা আমাদেরকে যোগাযোগ যেটাই বলেন, যেভাবেই বলেন, যে কোনো সহযোগিতা বলেন, সেটা আমরা শতভাগ না পাই, বাট আমাদের উৎসাহ যেন, মানে উৎসাহটা যেন আমরা পাই, তাদের থেকে যেন উৎসাহমূলক আচরণ পাই। কারণ আমাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভাজনের রাজনীতি যেটা তৈরি হচ্ছে, গ্রুপিং যেটা বলি, যেটা আমাদের সাংগঠনিকভাবে আমাদেরকে অনেক দুর্বল করে দিচ্ছে। তো গ্রুপিংটা যেন আমরা এই সময়ে এসে না দেখি। আমাদেরকে সহযোগিতা করলেন না বা যোগাযোগ করলেন না বা করলেন, সেটা আমরা এই সময়ে এতটা বেশি আমরা প্রকাশ করতে চাই না। আমরা আসলে প্রত্যাশাও রাখি না, কারণ যেহেতু জননেত্রী শেখ হাসিনা দেশের মাটিতে নাই, সেইখানে আমরা কারো থেকে প্রত্যাশা রাখি না। আমরা আমাদের মতো করে জননেত্রী শেখ হাসিনার জন্য এবং দলের জন্য রাজপথে আছি। বাট আমাদের সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য গ্রুপিং এর রাজনীতিটা যেন বন্ধ হয়। এখন কিন্তু আমরা খুব হতাশার মধ্যে আছি। 2 বছর থেকে আমরা কাজ করতেছি রাজপথে, আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য। এই পর্যন্ত বাংলাদেশ যুব মহিলা লীগের ব্যানারে আমি কানিজের নেতৃত্বে 16 থেকে 17টা সফল প্রোগ্রাম হয়েছে, এটা আপনারা সকলেই জানেন। সহযোগিতা তো অনেকটা পাই না, কিন্তু গ্রুপিং এর যে বিষয়টা চলে আসে সামনে, যখন আমাকে প্রশ্নবিদ্ধ করা হয় বিভিন্নভাবে, তখন আসলে আহত হই, হতাশ হই যে জননেত্রী শেখ হাসিনার জন্যই তো কাজটা করি, নিজের তো এখানে কোনো স্বার্থ নাই। আমরা তো এখানে দলের দুর্দিনে নিশ্চয়ই আমরা কোনো চেয়ার চাই না বা আমরা কোনো কিছুই চাই না। আমরা একদম এক দল জননেত্রী শেখ হাসিনা প্রেমী, একদম পাগল, দলের জন্য পাগল এক ঝাঁক নারী নেত্রী রাজপথে কাজ করতেছি। আমরা চাইবো আমাদেরকে খোঁজখবর নেন, কম বেশি যাই করেন, আমাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয়। কারণ আমরা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত, আমরা কাজ করতেছি, আমরা আসলে হুমকির মুখে আছি, আমরা বিরোধী দলের হুমকির মুখে আছি, আমরা সদলীয় নেতা কর্মীদের কোনো হুমকির মুখে থাকতে চাই না। তো সবাই আল্লাহর রহমতে, অন্যান্য সংগঠনের বিষয়ে যদি বলি, সবাই আমরা একই কথা বলি। আমরা ছাত্রলীগ বলি, যুব মহিলা লীগ বলি, সকল সংগঠনের তৃণমূল নেতাকর্মী আমরা যারা কাজ করতেছি, আমরা এই জায়গাটাতে একটু হতাশার মধ্যেই আছি। আমরা প্রত্যাশা করব যে আগামীতে ওনারা আমাদের সাথে সর্বোপরি সহযোগিতা করবে এবং আমাদের সুখে দুঃখে ওনারা পাশে দাঁড়াবে। শুধু আমাদের সংগঠনের নেতাকর্মীদের কথাই বলছি না, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন, সেখান থেকেও সিনিয়র নেতৃবৃন্দ আমাদের খোঁজখবর রাখবে। আমাদের মা বোনরা যারা জেলে আছে তাদের অন্তত জামিনের বিষয়টার দিকে নজর দিবে, তাদের পরিবারের দিকে খেয়াল রাখবে। আমাদের অনেক নেতাকর্মী অসুস্থ আছে, রাজপথে স্লোগান ধরতে গিয়েও অনেকে অসুস্থ হয়ে গেছে, আমাদের সাথে 2-3টা প্রোগ্রাম করতে পারছে, এখন বাকি প্রোগ্রামে অ্যাটেন্ডই করতে পারে না, শারীরিকভাবে অসুস্থ। অন্তত তাদের খোঁজখবর নেব, সেটা সংখ্যায় খুব বেশি না। তো এটা আমরা প্রত্যাশা করতেই পারি। রাজপথে আমরা আছি, আমরা থাকবো। আমাদের প্রতি অবশ্যই যেন নেতাদের সুদৃষ্টি থাকে। অন্তত ফোন দিলে 1 মাস মেসেজ পাঠালে ফোন রেসপন্স হবে না, বা আমরা বিপদে আছি কিনা, কেন ফোন দিচ্ছি, সেকেন্ড টাইমে ফোনটা ব্যাক করে জিজ্ঞাসা করবে না, এটা আমাদেরকে খুব বেশি দুঃখ দেয়। আমরা কাজ করতেছি, আমরা কাজ পাগলা মানুষ। যতদিন পর্যন্ত নেত্রী দেশে না আসবে আমরা কাজ করব। আপনারা যদি আমাদের খোঁজ খবর নাও রাখেন, সহযোগিতা নাও করেন, তাও আমরা করব। তবে আমরা প্রত্যাশা রাখি যে আপনারা আমাদের সহযোগিতা করবেন বা খোঁজ খবরটা অন্তত রাখবেন। তাতে আমাদের নেতাকর্মীদের মনে অনেক উৎসাহ আসে, আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী হই এবং আমরা পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম করতে দ্বিগুণ উৎসাহ নিয়ে রাজপথে নেমে যাই। আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের এবং সকল সহযোগী সংগঠন নেতাকর্মীদের যে বর্তমান অবস্থাটা সবাই দেখছেন, সেটা হচ্ছে ইন্টারনাল, আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, আভ্যন্তরীণ যে গ্রুপিং, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কিন্তু যারা দেশে আছি, যারা দেশে রাজপথে প্রোগ্রাম করছি, অনলাইন অফলাইন ভার্চুয়াল জগৎ, সব জগতে যেখানে আমরা ষড়যন্ত্রকারীদের সবকিছু
প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। আমাদের সাথে অন্তত গ্রুপিং এর রাজনীতিটা করে বা দ্বন্দ্ব তৈরি করে আমাদের কর্মীদের মনে হতাশা সৃষ্টি করবেন না। কর্মীদেরকে আমরা 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত মানসিকভাবে শক্তি দিতে রাজপথে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছি। আমাদের ছোট ছোট এই ঝটিকা মিছিলগুলি যদি আমরা 5 তারিখের পর থেকে না করতাম, তাহলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে কি এতটা সাহস আসতো? আমরা ছোট ছোট করে ছাত্রলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন এবং বাংলাদেশ যুব মহিলা লীগ বলেন, আমরা রাজপথে নেমেছিলাম বলেই আজ আমরা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখি। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী, বিশেষ করে ইফতার মাহফিলের মাধ্যমে আপনারা দেখলেন কেমন গণজোয়ার তৈরি করে দিল আমাদের সংগঠনের নেতা কর্মীরা। তো এইটা একদিনে তৈরি হয়নি। এই আমাদের মতো দল পাগলা, দল প্রেমী, জননেত্রী শেখ হাসিনা প্রেমীদের জন্যই আমাদের ছোট ছোট মিছিল, দেয়াল লিখন, আমাদের সভা সেমিনারগুলির কারণেই আজকে নেতাকর্মীরা সাহস পাচ্ছে ঘর থেকে বের হয়ে মুক্তির আন্দোলন করতে। বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই আন্দোলন সংগ্রামের একটি দল এবং আমরা জানি কখন কিভাবে আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও রাজপথে ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনাকে আবারও পূর্বের নয় কিভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারবো ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা জানি। বাট আমাদেরকে সাংগঠনিকভাবে, মানসিকভাবে নিজ দলীয় নেতাকর্মীদের দ্বারা কোনোভাবে যেন আমরা মানে দ্বন্দ্ব, গ্রুপিং এগুলোর মাধ্যমে হতাশ না হই, সেই জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন মানসিকভাবে। আপনারা দেখবেন আমরা একদম নেত্রী দেশের মাটিতে পা না রাখা অবধি আমরা কিন্তু এক পায়ে রাজপথে জয় বাংলা স্লোগান ধরে দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ। কানিজ অনেকে কমেন্টস করছিল যারা আপনাকে পছন্দ করে বা আপনার সহযোদ্ধা, আপনাকে সাহসী বলে তারা সম্বোধন করছিল বিভিন্ন মন্তব্যে আমাদের এখানে। তো আপনার প্রতি কৃতজ্ঞতা যে এই সংকটগুলো নিয়ে কথা বলবার জন্য, কেননা আসলে অনেক দিক বিবেচনা করেই অনেকে এই সংকটগুলো নিয়ে কথা বলতে চায় না। এবং আসলে আমার মনে হয় আমাদের দায়বদ্ধতা হওয়া উচিত দুইটা জায়গায়। এক হচ্ছে আমাদের মাননীয় শেখ হাসিনার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, দ্বিতীয় আমাদের দায়বদ্ধতা থাকা উচিত তৃণমূলের কাছে। এর মাঝে অন্য কোনো জায়গার দায়বদ্ধতার কথা ভেবে অন্ততপক্ষে সত্যকে এড়িয়ে যাওয়ার সময় বোধহয় এটা না লড়াইয়ের ময়দানে। এবং আপনারা যারা কাজ করে যাচ্ছেন তৃণমূলের, প্রতিনিয়তই প্রত্যাশা করি যে অন্তত তৃণমূলের প্রত্যেকটা কর্মী এইটুকু বিশ্বাস রাখবে যে যেরকম ভাবে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখেছেন, প্রত্যেকের পাশে রয়েছেন সার্বক্ষণিকভাবে, তেমন ভাবে অন্যান্য যারা নেতৃস্থানীয় রয়েছেন তারা সকলেই তৃণমূলের পাশে রয়েছেন। এই বিশ্বাসটুকু থাক তৃণমূলের বুকে, এটা আমরা প্রত্যাশা করি। তো এই আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে কোনো কিছু পাওয়ার আশা নিয়ে আপনারা লড়াই করছেন না, আমাদের জননেত্রীকে ভালোবেসে আপনারা লড়াই করছেন। এখন কেউ যদি মনে করে যে এই কানিজরা মাঠে রয়েছে, তৃণমূলে লক্ষ লক্ষ এরকম কানিজ রয়েছে, সেই লক্ষ লক্ষ কানিজরা মিলে আন্দোলন সংগ্রাম করে রক্ত ঝরিয়ে জেল খেটে তারপরে আমাদেরকে রাজনীতি করবার জন্য একটা গ্রাউন্ড তৈরি করে দেবে, আমি দেশে ফিরবো এবং মন্ত্রী হয়ে যাব, এমপি হয়ে যাব, আমি বড় বড় পদাধিকারী হয়ে যাব, আমার মনে হয় এই রাজনীতি লাগাম টানার সময় এসেছে এখনই। এবং আজকের এই দুঃসময়ে কে কি করছে সেটা নিশ্চয়ই আগামী সাক্ষ্য দেবে তৃণমূল, এবং তৃণমূলের সেই সাক্ষ্যের উপরেই নির্ধারণ করবেন আমাদের মাননীয় জননেত্রী যে আগামী রাজনীতি কিভাবে পরিচালিত হবে। অতএব নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের কাছে সবিনয় অনুরোধ, গ্রুপিং এর দ্বন্দ্ব থেকে তৃণমূলকে রেহাই দিন এবং অবশ্যই সার্বক্ষণিক তাদের পাশে থাকুন। আসলে একটা সবচেয়ে বড় মানে সত্য যেটা হয়তো অনেকে জানে না, সেটা হচ্ছে যেরকম আমি এই যে বললাম একটু আগে ফরিদ ইমন কথা প্রসঙ্গে যে অনেকেই কমেন্টস করছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, আমাদের সাহসী কন্যা, এরকম ভাবে কানিজ সম্পর্কে, এমপি কানিজকে নিয়ে মন্তব্য আসছে। তো বিষয়টা হচ্ছে কি, যখন কেউ কথা বলে এখানে নেতৃত্ব পর্যায়েরও যখন কোন একজন মানুষ আসে, তিনি সত্য বলছেন না মিথ্যে বলছেন এটা না সঙ্গে সঙ্গে তৃণমূল বলে দেয় কমেন্টসে, সেটা তারা জানুক কিংবা না জানুক। অতএব কে কি করেছে, যে এরকম এই মুহূর্তে এমবি কানিজ কি করেছে আমি তার কথা থেকে আসলে সেটা জানতেও চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি তার তৃণমূল কি বলছে। অতএব যদি কেউ মনে করে যে লাইভে এসে আমি বড় বড় কথা বললাম, আমার যা মনে চায় বললাম, তৃণমূলের প্রত্যেকের ঘরে ঘরে আমি পৌঁছে গেছি বললাম, সেটাই সত্য হয়ে যাবে, আসলে সত্য না। আমাদের তৃণমূল প্রতিনিয়তই আমাদের সঙ্গে যুক্ত এবং তারা ফিডব্যাকটা দিয়ে দেয় যে কে কি করছে। তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আসলে, যারা কাজ করেছে এবং যারা করেননি।
সবকিছুই রেকর্ড থেকে যায় কোথাও না কোথাও। এমপি কানিজ, আপনি একেবারে তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে আসা মানুষ। আ এখন একটা সংগঠনের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত আপনি। আমার একটা জানার আগ্রহ, সেটা হচ্ছে ধরুন জুলাইতে যেই জঙ্গি উত্থানটা হলো, সেই জঙ্গি উত্থানটায় বাংলাদেশের একটা অনেক বড় অংশ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা মনে প্রাণে জামায়াতের মতো জঙ্গি একটা দলকে ঘেন্না করে, যুদ্ধাপরাধীদেরকে যারা ঘেন্না করে, সেই মানুষগুলো, সাধারণ মানুষগুলো জুলাইতে সমর্থন দিয়েছিল। তারা কেউ প্রোফাইল লাল করেছে কিংবা কেউ রাস্তায় নেমেছে, করেছে। আপনার কি মনে হয় এই সাধারণ মানুষকে মানে কেন নেমেছিল তারা আসলে? কি মনে করে নেমেছিল তারা? আসলে স্বার্থন্বেষী একটা মহল, ক্ষমতার চেয়ারের একটা মহল, যারা হচ্ছে 16 বছর ধরে ক্ষমতার চেয়ারের অপেক্ষায় বিভিন্ন ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে। এবং আপনারা জানেন জামাত শিবির, যারা 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চায়নি। জননেত্রী শেখ হাসিনা ভালো কাজ করছে, এটাও তাদের একটা মাথা ব্যথার কারণ ছিল। তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল কিভাবে জননেত্রী শেখ হাসিনা সরকারকে উৎখাত করা যায়। সেই ষড়যন্ত্র রেস ধরেই দেশি বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে, আমি পূর্বেও বলে গিয়েছি, একটি জঙ্গি আক্রমণ হয়েছিল জঙ্গি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য। বাংলাদেশের মানুষের মাঝে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিল ওই সময়ে এবং বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে লালন করা মানুষ। বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি না করুক, মনে মনে হলেও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, একটা যদি বলি সেই ক্ষেত্রে 80-85-90% মানুষই বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে, কোনো দল না করলেও সাধারণ জনগণ। আর জননেত্রী শেখ হাসিনাও জনগণের পাশে সেভাবেই ছিলেন। আসলে একটা গ্রুপ, ধরেন বাংলাদেশের 100% মানুষের মধ্যে 20% মানুষ, যারা আগেই বললাম ক্ষমতার লোভে একদম তৃণমূলে, একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত, আমরা জানি যে আমাদের বাংলাদেশের সবাই তো আর শিক্ষিত হবে, বিচক্ষণ হবে, খুব বেশি জ্ঞান গর্ভের হবে এমন না। একটা গ্রুপ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথ্য ছড়ায় দিল জননেত্রী শেখ হাসিনার সরকার খুন করছে, ছাত্রদের মেরে ফেলতেছে, তারা ব্যান্ডেজে রং লাগিয়ে বুঝাচ্ছে রক্তাক্ত হচ্ছে, 3 বছরের 2 বছরের শিশুকে মেরে ফেলতেছে। আচ্ছা, আপনাদের কাছে আজকে এই জায়গা থেকে জনগণের কাছেও প্রশ্ন রাখলাম, আপনাদের কাছেও প্রশ্ন রাখলাম, জননেত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, বিশ্বের কাছে যে মানবতার মা হিসেবে যে সব সময় আমরা শুনে আসছি, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। যেখানে 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন সমৃদ্ধির পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেইখানে জননেত্রী শেখ হাসিনার কেন মনে হবে যে 3 বছরের একটা বাচ্চাকে মেরে ফেলে আমাকে ক্ষমতায় থাকতে হবে? এখানে কারা ষড়যন্ত্র করছে? যারা এই ক্ষমতার চেয়ারে যেতে চায়, যারা 1971 সালে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি হোক চায়নি, তারা ষড়যন্ত্র করে। এবং এখানে বিশ্বের মুরলরা, যাদেরকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্ত জননেত্রী শেখ হাসিনার গাড়ি চাপাইতে চাইছে, উনি সবসময় রিফিউজ করছে। কারণ বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিল এবং জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে, এই বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিল। এখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনারই বাংলাদেশের প্রতি মায়া থাকবে, দরদ থাকবে। সেই দেশকে আমেরিকা বলেন বড় বড় দেশের কাছে বিক্রি করে দিবে, জনগণের স্বার্থের বাইরে গিয়ে গোপনে চুক্তি করে বাংলাদেশের বিভিন্ন অংশ, বিভিন্ন বিজনেস বাণিজ্য যাই বলেন, বাংলাদেশের সমুদ্র বন্দর বলেন, তারপরে আপনার সেন্ট মার্টিন বলেন, এরকম বড় বড় ইস্যু যেগুলো ছিল, এগুলা নিয়ে আমেরিকা এবং বিশ্ব মোড়লদের নজর ছিল বাংলাদেশের দিকে। যেটা জননেত্রী শেখ হাসিনা তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের, একদম বাংলাদেশের তৃণমূল জনগণের, তাদের উপকারের কথা, ভালোর কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের ভালোর কথা চিন্তা করে বিশ্ব মোড়লদের সকল অন্যায় আবদারগুলি রিফিউজ করেছিলেন। এটা ছিল ওনার অন্যায়। কারণ বিশ্বের শক্তিশালী অন্যতম নারী নেত্রী জননেত্রী শেখ হাসিনা,
উনি কারো কাছে মাথা বিক্রি করে না, বাংলাদেশকে বিক্রি করে না। আর এই অপরাধের কারণে এই অপরাধটুকুই ছিল, শুধু বাংলাদেশকে বিক্রি করে নাই। আর এই জন্যই আমেরিকা থেকে শুরু করে পশ্চিমাদের একটা নীল নকশা ষড়যন্ত্রের, মিটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশের যারা ক্ষমতার চেয়ার লোভী তাদের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশ সরকারকে উৎখাত করে, জননেত্রী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে আজকে বাংলাদেশকে অরাজকতার একটি দেশ, ধ্বংসের একটি দেশ হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন করা হলো। আজকে ওই যে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার একটা দেশ হিসাবে আমরা এখন এই পর্যায়ে নেমে আসছি। তো তৃণমূলের নেতাকর্মীরা বা তৃণমূলের সাধারণ জনগণ যারা, তারা ওই সময় না বুঝে ওই যে আপনার 3 বছরের শিশু মেরে ফেলতেছে, এখানে খুন হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে লাশের পর লাশ পড়ছে, এই যে প্রোপাগান্ডাগুলি তখন শিবির জামাতরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়েছে। এবং আমাদের আসলে ডলারে বিক্রি হওয়া কিছু মাথা, ডলারে বিক্রি হয়ে গেল আমাদের গায়ক নায়ক, আমাদের ব্লগার ইউটিউবার, যারা ডলারে বিক্রি হয়ে তখন বুঝতে পারেনি বাংলাদেশ উন্নয়নশীল, উন্নয়নের রথে চড়া, সমৃদ্ধির রথে চড়া বাংলাদেশ তারা কোন দিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তারা না বুঝতে পেরে নিজেদের স্বার্থের জন্য তারা বাংলাদেশের 5ই আগস্টে কোটা আন্দোলনের নামে একটি ধ্বংসযজ্ঞ জঙ্গি আন্দোলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে তখন উৎখাত করে। তখন যদিও জনসাধারণ বুঝতে পারেনি কি ষড়যন্ত্র, কি চক্রান্তে পা দিচ্ছে, কিন্তু এখন হাড়ে হাড়ে সবাই বুঝতে পারছে। আপনারা জানেন, গ্রামের একজন মানুষ অবশ্যই পশ্চিমাদের ষড়যন্ত্র সম্পর্কে ধারণা রাখবে না, গ্রামের একজন মানুষ নিশ্চয়ই জানবে না শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে কি দিচ্ছে না, কোন কারণে শেখ হাসিনাকে উৎখাত করতে চাচ্ছে। একজন সাধারণ মানুষ অবশ্যই সেই জ্ঞানটুকু রাখে না যে বাংলাদেশের ধ্বংসের পেছনে, এই 5ই আগস্টের কোটা আন্দোলনের ধ্বংসের পেছনে কি ধরনের ষড়যন্ত্র বিদ্যমান ছিল। কিন্তু তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে এখন বুঝতে পারছে যে নিজেদের কি ক্ষতিটুকু করলো, বাংলাদেশের কি ক্ষতিটুকু করলো। আজকের থেকে আরো 6 মাস 1 বছর পরে তারা আরো উপলব্ধি করবে। আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। এই জনসাধারণ আবার জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য রাজপথে স্লোগান ধরবে, মিছিল ধরবে এবং শুধু জননেত্রী শেখ হাসিনা করবে এই জনসাধারণ। কারণ তারা জানে বঙ্গবন্ধুর এক ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সততা, দূরদর্শিতা এবং বিচক্ষণতা এই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল। তাকে যেভাবে দমিয়ে দেওয়া হলো, ইনশাল্লাহ 1 বছরের ভিতরে জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই রাজপথে নেমে আবার সেই ব্লগার, সেই গায়ক, তারা সবাই নায়ক, তারা সবাই আবার এখন আর ডলারের চিন্তা করবে না, নিজেদের জীবন বাঁচাতে, বাংলাদেশের সকলকে নিরাপত্তা দিতে, খুন রাহাজানি ছিনতাই ধর্ষণ এগুলো থেকে বাঁচতে, নিজের সন্তানকে নিরাপত্তা দিতে এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ হিসেবে প্রতিস্থাপন করার জন্য তারা নিজের থেকেই রাজপথে নামবে। জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে আবার সসম্মানে ফিরিয়ে আনবে। আপনারা দেখবেন এই বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে। আমরা ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সম্মানের সাথে, সসম্মানের সাথে বাংলার মাটিতে আবারও তাদের আসনে আসীন হবে। আমরা জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগ, জনগণের সর্বোচ্চ ম্যান্ডেটে নির্বাচন এবং সংসদে যাওয়া দল, সেই দলকে কোনো ধরনের ষড়যন্ত্র বিদেশিদের চক্রান্তে বেশি দিন নিষেধাজ্ঞা দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দিয়ে পেছনে রাখতে পারবেন না। আমরা অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের দল। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের মনে আমরা আগেও যেভাবে স্থান নিয়েছিলাম, এখনো আমরা বাংলাদেশের সকল স্তরের জনগণের মনে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার সসম্মানে সেই জায়গায় ফিরে আসবে। তাদের বুকে ধারণ করা জননেত্রী শেখ হাসিনাকে আপনারা দেখেছেন, একটা জায়গায় আমি আপনাকে একটু বলতে চাই, আপনারা দেখেছেন স্বার্থন্বেষী 20% এই মহলটা ছাড়া আপনারা গ্রামের রিক্সা ড্রাইভারের কাছে যাবেন, গ্রামের অসহায় একজন বৃদ্ধার কাছে যাবেন, গ্রামের মজুরের কাছে যাবেন, শ্রমিকের কাছে যাবেন, সবার কাছে শেখ হাসিনা হচ্ছে একজন আশীর্বাদ স্বরূপ নারী। এবং বাংলাদেশের জনসাধারণের কাছে জননেত্রী শেখ হাসিনা আল্লাহ প্রদত্ত একজন আশীর্বাদ পুষ্ট নারী নেতৃত্ব। শুধু ক্ষমতার লোভ এবং এই জঙ্গিরা, জামাতি যারা আছে, যারা 1971 সালেও দেশের বিরোধিতা করেছিল, একমাত্র তারাই জননেত্রী শেখ হাসিনাকে একটা আতঙ্ক হিসাবে দেখে, এই আতঙ্কের কারণে, আসলে মূল কথা তারা আতঙ্ক হিসাবে দেখে জননেত্রী শেখ হাসিনাকে। এই আতঙ্কের কারণে তারা জননেত্রী শেখ হাসিনার এখানে নেতৃত্ব বা ক্ষমতায়ন তারা চায় না। আর চায় না বলেই তারা বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে বিক্রি করার পায়তারা করছে এবং বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন দেশের
ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে আসলো আজকে জননেত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাধ্যমে। কিন্তু এই 20% বাংলাদেশ 80%-এর বাংলাদেশ 80%-এর মানুষের ম্যান্ডেট 20% দিতে পারে না। বাংলাদেশের 80% জনসাধারণ যখন জননেত্রী শেখ হাসিনাকে চাচ্ছে, বারবার সব জায়গাতে তারা তাদের বিভিন্ন লাইভগুলো দেখবেন, আমাদের ব্লগাররা গ্রাম পর্যায়ে গিয়ে যখন একজন তৃণমূলের জনসাধারণ, একদম সিম্পল, একদম গরিব অসহায় ভিক্ষুক, তারপর রিক্সা ড্রাইভার, একজন শ্রমিক, মাঝি, তাদেরকে যখন জিজ্ঞাসা করছে জননেত্রী শেখ হাসিনার কথা, সবাই কান্না করে দিচ্ছে, বলতেছে কবে জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে আবার আসবে, কবে আমাদের হাল ধরবে। আপনারা জানেন বিধবা ভাতা, তারপরে অসহায় নারী নেত্রীদের জন্য এবং যারা তৃণমূলের যে জনসাধারণ আছে তাদের জন্য আপনার সর্বোচ্চ সব ধরনের মাতৃত্বকালীন ছুটি, তাদের হচ্ছে মাতৃ দুগ্ধ ভাতা, তারপরে স্বামী পরিত্যক্ত ভাতা, যতগুলি ভাতা এই পর্যন্ত আপনারা এস্টাবলিশমেন্ট দেখেছেন বাংলাদেশে, সবগুলো জননেত্রী শেখ হাসিনার দেওয়া। গরিবদেরকে, অসহায়দেরকে সবকিছু, এবং আপনারা দেখেছেন নতুন ঘর বাড়ি যা কিছু দিয়েছে জননেত্রী শেখ হাসিনা দিয়েছে। এবং 5ই আগস্টের পরে এই ঘর বাড়িগুলি ভেঙে জননেত্রী শেখ হাসিনার কোনো উন্নয়নের স্মৃতি চিহ্ন তারা রাখবে না বলে তারা বাংলাদেশের সকল উন্নয়নের স্মৃতি চিহ্ন ভেঙে ফেলার জন্য এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি চিহ্নগুলো ভেঙে ফেলে বাংলাদেশকে একটি অরাজকতার বাংলাদেশ, ধ্বংসের বাংলাদেশ, 1971 সালের তলাবিহীন জুড়ির বাংলাদেশে আবার নিয়ে যাচ্ছে, ব্যাক করাচ্ছে। এখন আমরা যদি বলি যে আবারও দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করবেন, আপনারা দেখছেন বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রদেরকে ভর্তি নিচ্ছে না, বিশ্বের বিভিন্ন দেশে আমাদেরকে ভিসা বাতিল করে দিচ্ছে। যেখানে জননেত্রী শেখ হাসিনা মাথা উঁচু করে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে গর্বিত জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে বাংলাদেশকে 1 নম্বর ভিসা দেওয়ার জন্য ফার্স্ট পজিশন দিয়েছিল, সেইখানে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, সব জায়গাতে আমাদের স্টুডেন্টদের এবং আমরা যারা ভিজিটে যেতাম আমাদের সবার জন্য ভিসা ছিল উন্মুক্ত। আজকে প্রতিটা দেশে আমাদের ভিসা সংকুচিত করে দিয়েছে। কেন দিয়েছে? আমাদেরকে এখন জঙ্গি দেশ হিসাবে চিনে, আমাদেরকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ, আবার সেই চ্যাম্পিয়ন দেশ হিসাবে চিনে, আমাদের ধর্ষণের বাংলাদেশ হিসাবে চিনে। আজকে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই স্বৈরা শাসক এবং এই অবৈধ শাসক জঙ্গি ইউনূস এবং তারই ধারাবাহিকতায় জঙ্গি ইউনূসের সকল অপকর্মকে যারা সহযোগিতা করেছিল এই ক্ষমতার লোভে, তারা এখন 1-2 মাস থেকে ক্ষমতায় আছে, তারা সকলে কি এই দায় কেউ এড়াতে পারে? বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসার দায় কি এড়াতে পারে? অবশ্যই পারে না। এই জামাত শিবির, এই বিএনপি এবং এই জঙ্গি ইউনূসের অবৈধ সরকারের বাংলাদেশকে বিক্রি করার যতগুলি চুক্তি হয়েছে এবং পর্দার আড়ালে যতগুলি চুক্তি করেছে, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডকে পার্ট করে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমেরিকার কাছে বিভিন্ন চুক্তিতে যাচ্ছে। আগে আপনারা বলতেন বাংলাদেশের মানুষ খেতে পারে না, পদ্মা সেতুর কি দরকার? তাইলে বাংলাদেশের মানুষ যদি খেতেই পারলো না, জননেত্রী শেখ হাসিনা তো তখন তাদেরকে ডাল ভাত মাংস, আপনারা তখন মাংস ভাতের প্রত্যাশা করতেন। সেই জায়গা থেকে আজকে আপনারা বলেন কেন পদ্মা সেতু করলো? তাহলে আমরা যদি বলি যে এই ধ্বজাভাঙ্গা দেশে আপনারা এখন আমাদেরকে নিয়ে আসছেন, এখন আপনারা কেন আমেরিকার সাথে 37,000 কোটি টাকার বোয়িং উড়োজাহাজে প্লেন কিনবেন বলে চুক্তি করতেছেন? বাংলাদেশের মানুষ এখন কি ভাতের অভাবে মরবে না? আপনারা কেন যুদ্ধ বিমান, এখন বাংলাদেশ কোথায় যুদ্ধ করবে? এখন বাংলাদেশ যেখানে চোখে চোখ রেখে পাকিস্তানের সাথে কথা বলতে পারে না, পাকিস্তানের সাথে যেখানে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, তারা বাঁচতে চায়, পিঠ বাঁচাতে চায়, পেট বাঁচাতে চায়, তারা আবার যুদ্ধ বিমান কেনার জন্য 650 কোটি টাকা কোথায় দিতে চায়, এবং তারা কোথায় আমেরিকার সাথে বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে দুর্নীতি রেখে বা আমেরিকার সাথে চুক্তি করে কৃষি খাতে। আপনাদেরকে আসলে প্রশ্নটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে নিয়ে যাচ্ছি। এই যে নির্বাচনের আগে তড়িঘড়ি একেবারে শেষ পর্যায়ে রয়েছে, নির্বাচনের আগে তড়িঘড়ি করে 9 ফেব্রুয়ারিতে এই জঙ্গি ইউনূস সরকার এই আমেরিকার দাসত্ববাদ যে নিয়ে আসলো বাংলাদেশে, সেই আমেরিকার দাস তিনি 9 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে কিছু চুক্তি করলো জনগণকে পর্দার আড়ালে রেখে। এখন পর্যন্ত কিন্তু সেই চুক্তির সর্বোচ্চ লিস্টটুকু আপনারা কেউ দেখতে পান নাই, কারণ সাংবাদিকদের থেকে টুকটাক কিছু শুনতে পেরেছেন। সেটা কি শুনতে পেরেছেন? পোল্ট্রি মুরগির ফিড খাবার এগুলো আমেরিকা থেকে আমাদের আমদানি করতে হবে, সেখানে চুক্তিতে সাইন করেছে আমাদের কৃষি খাতে। আমরা বাংলাদেশ
80% মানুষ আমরা কৃষিতে বিশ্বাসী, আমরা সবসময় বাংলাদেশে 80% খাবার আমরা ওইখান থেকেই কৃষি খাত থেকে আমরা নিয়ে আসি, সেখানে আমাদের কৃষির জন্য উপকরণাদির জন্য আমেরিকার সাথে আমাদেরকে চুক্তি করলো। বাংলাদেশকে কোথায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমার উৎপাদনমুখী একটা দেশ, সে উৎপাদনের দেশটাকে নিয়ে যাচ্ছে আমদানিমুখী করার জন্য, তাও আবার আমেরিকা থেকে নিয়ে আসবে তারা উপকরণাদি। তারপরে গার্মেন্টস সেক্টরে চিন্তা করেন, তুলা সুতা এগুলো আমাদেরকে আমেরিকা থেকে এনে বাংলাদেশের গার্মেন্টসে আমরা তৈরি করব, আর হচ্ছে আমেরিকাতে আবার আমরা হচ্ছে সেগুলো আমরা রপ্তানি করব। এখন আপনারাই বলেন, আমেরিকা থেকে তুলা সুতা এনে বাংলাদেশে যদি আমরা শিল্প কারখানাগুলিতে উৎপাদন করি আর সেই প্রোডাক্ট যদি আমরা আমেরিকাতে পাঠাই, আমাদের এই প্রতিযোগী বাজারে আমরা কি টিকে থাকতে পারবো? যেখানে ভিয়েতনাম, ইন্ডিয়া সবাই আমাদের চাইতেও কম রেটে দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। তো সেখানে ইউনূস সরকার, এই আমেরিকার দাসত্ববাদ সরকার যে চুক্তিগুলি করে গেছে, এই পর্দার আড়ালে যে চুক্তিগুলি, যে নেপথ্য চুক্তিগুলি করেছে, এই যে বোয়িং বিমান কেনার বিষয়ে, তারপরে আপনারা দেখছেন বেসামরিক অস্ত্র, তারপরে মানে পর্যায়ে রয়েছে। তো সেইখানে তারা আমেরিকার সাথে চুক্তি করেছে। এখন আমেরিকার কাছে এমনই চুক্তি করেছে যে যদি ওইখানে বার্ড ফ্লু হয় তাহলেও সেই মুরগি বাংলাদেশে আনতে হবে, কোনো টেস্ট করা যাবে না, পরীক্ষা করা যাবে না, আমাদেরকে বার্ড ফ্লুর মুরগি খাওয়াবে। এবং আরেকটা বিষয় চিন্তা করে দেখেন, ওইখান থেকে আমাদেরকে মানে ফোর্স করে আমাদের সাথে যে চুক্তিটা করলো, আজকের এই প্রজন্ম আগামী 20 বছর পর্যন্ত এই চুক্তির খেসারত দিতে হবে। এই চুক্তিটা করছে আমাদেরকে আড়ালে রেখে। জননেত্রী শেখ হাসিনা একটা কোনো চুক্তি করছে বাংলাদেশের মানুষকে আড়ালে রেখে? আপনারা কেউ বলতে পারবেন? উনি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে নিজের ক্ষমতাচ্যুত হয়েছে, তাও এই বাংলাদেশকে বিক্রি করেনি। কিন্তু যারা এই বাংলাদেশকে বুকে ধারণ করে না, তারা আজকে কোরিয়ার কাছে যায় 650 কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কিনতে, তারা আমেরিকার কাছে বাংলাদেশটারে বিনামূল্যে বিক্রি করে দিচ্ছে। তারা বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে বিভক্ত করে আমেরিকার কাছে, পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়ে যে বিভিন্ন চুক্তিগুলি করে যাচ্ছে। বাংলাদেশের একটা মানুষ কি আপনারা প্রশ্ন করেছেন? কোথায় আপনারা নায়ক, গায়ক, ব্লগার, আপনারা কোথায় ইউটিউবার, আপনারা কি প্রশ্ন করেছেন? এবং যারা টকশোতে মুখে ফেনা দিতেন তারা কি একটাবার জিজ্ঞাসা করেছেন যে এই যে রাষ্ট্রের মানে স্বার্থের বাইরে যে চুক্তিগুলি বিভিন্ন দেশের সাথে করলো এই ইউনূস সরকার এবং তাকে সহযোগিতা করলো ক্ষমতালোভী বিএনপি, জামাত, আপনারা কি কেউ কোশ্চেন করেছেন যে জনগণের টাকা, এটা কি সরকারের বাবার টাকা দিবে? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই অন্যায়ভাবে যে চুক্তিগুলি বিদেশিদের সাথে করলো, আপনারা কি একবার প্রশ্ন করেছেন যে আমরা একটা দরিদ্র, জননেত্রী শেখ হাসিনা দরিদ্র দেশকে উন্নত দেশে, স্মার্ট দেশে নিয়ে যাচ্ছিল, বাট আপনারা তো আবার সেই দরিদ্র দেশে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসলেন। তাহলে আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদেরকে অন্ধকারে রেখে এসব চুক্তি, কি চুক্তি হলো তড়িঘড়ি করে কেন চুক্তিটা করা হলো? কারণ নির্বাচনের আগে সে ক্ষমতাটা যে ওনাদের সাথে যে পরিমাণ কোঅপারেট করে যে আমি বাংলাদেশের এই আপনাকে দিচ্ছি, আমাদেরকে এইভাবে ক্ষমতা রাখবেন, এইভাবে শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে এসে আমেরিকার কাছে বাংলাদেশটাকে একদম বিনামূল্যে বিক্রি করে দিল। 20% যদি শুল্ক আমাদেরকে ধরে থাকে, তাহলে 19%, 1% কমাতে গিয়ে আপনি বাংলাদেশের 80% দিয়ে বাংলাদেশের 99% স্বার্থ বিক্রি দেওয়া হয়েছে। কানি আপনাকে থামাতে হচ্ছে আমার একটু থামাতে হচ্ছে, কেননা একেবারে আমরা আমাদের নির্ধারিত সময় অতিক্রম করেছি অনেকটাই। আসলে গত কয়েকদিন আগেরই একটা সংবাদ দেখছিলাম যে জানুয়ারিতে শুধুমাত্র 1 মাসে হচ্ছে গিয়ে সাধারণ মানুষ ব্যাংকে তাদের যে সঞ্চয়পত্র থাকে সেই সঞ্চয়পত্র ভেঙে 9,000 কোটি টাকা হচ্ছে গিয়ে উত্তোলন করেছে সাধারণ মানুষ। তো এই 9,000 কোটি টাকা সাধারণ মানুষের সেই টাকাটা যেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে তারা কাজ করে তাদের পরিশ্রমে অর্জিত যে টাকা, সেই টাকা দিয়ে নিজে পরিবারের ভরণ পোষণ করে তারপরে উদ্বৃত্ত যে টাকাটা ছিল সেই টাকাটাকে তারা সঞ্চয় করছিল তাদের কোনো মানে দুর্যোগকালীন সময় হয়তো কাজে লাগবে এই প্রত্যাশা। আসলে বাংলাদেশে এখন এমন একটা দুর্যোগকালীন সময় দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষের পেটে টান পড়েছে, তারা তাদের সেই সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে। এবং এই জায়গাটা আমার মনে হয় তৃণমূলের প্রত্যেকটা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছে যে তারা আসলে কি হারিয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থাটা কোথায় গিয়েছে। এবং এটা শুধুমাত্র মনে হয় যে দীর্ঘমেয়াদী যে একটা কি বলে সংকট আসছে সামনে, তার শুরুটা মাত্র দেখতে পাচ্ছে। যত দ্রুত বাংলার সাধারণ মানুষ এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তত দ্রুতই হয়তো মুক্তি সম্ভব। এবং আমরা প্রত্যাশা করি যে সাধারণ মানুষের মধ্যে সেই বিবেক বোধটুকু জাগ্রত হবে, তারা এই অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করবে।